সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের একদম নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শাহিদ কাপুরের এই বছরের সিনেমা নিয়ে। ছবির নাম দেভা, যা মাত্র গতকালই ভারতীয় থিয়েটারে মুক্তি পেয়েছে। এই দেভা সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো এটি একটি অ্যাকশন থ্রিলার, যেখানে শাহিদ কাপুর একদম কবির সিংয়ের মোডে রয়েছে। তাই যদি আপনি এই সিনেমাটি থিয়েটারে দেখেন তাহলে এক দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু যদি থিয়েটারে না দেখে থাকেন, চিন্তার কিছু নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দেভা সিনেমার সম্পূর্ণ স্টোরি ব্যাখ্যা করতে যাচ্ছি, যাতে আপনারা বাড়িতে বসেই এই সিনেমার গল্প উপভোগ করতে পারেন। তাই ভিডিও এবং সিনেমার গল্প দুটোই দারুণ হতে চলেছে, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন অপশনে সেট করুন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন। তো আর দেরি না করে আজকের দুর্দান্ত ভিডিওটি শুরু করা যাক। দেভা সিনেমার গল্প শুরু হয় শাহিদ কাপুরকে দিয়ে। শাহিদ কাপুর অর্থাৎ দেব আমরে একজন পুলিশ অফিসার এবং মুম্বাই পুলিশে তার পদ ইন্সপেক্টরের। মুভির প্রথম দৃশ্যে আমরা দেখি যে শাহিদ কাপুর অর্থাৎ দেব আমরে তার বাইক চালিয়ে রাস্তায় যাচ্ছেন। বাইক চালানোর সময় দেব তার বন্ধু ফরহানকে ফোন করে। ফরহানকে ফোন করে দেব তাকে বলে যে সে যে কেসে কাজ করছে সেই কেসের খুনি কে তা সে জেনে গেছে এবং সে ফরহানকে সেই খুনির নাম বলতে চায়। কিন্তু ঠিক তখনই দেবের বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং তার বাইক দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় দেবের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনা দেখে দ্রুত অ্যাম্বুলেন্স আসে এবং দেবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে দেবের চিকিৎসা হয় এবং সেখানে আমরা দেখি যে দেব কিছুক্ষণ আগে যার সাথে কথা বলেছিল সেই বন্ধু ফরহান তাকে দেখতে আসে। আমরা এখানে জানতে পারি যে দেবের বন্ধু ফরহানও একজন পুলিশ অফিসার এবং পুলিশে তার পদ ডিসিপি। এছাড়াও দেবের বোন আলকা সেখানে তাকে দেখতে আসে। আমরা এখানেই জানতে পারি যে ফরহান দেবের বোনের স্বামী, অর্থাৎ ফরহান দেবের বন্ধু হওয়ার পাশাপাশি তার জিজাও বটে। হাসপাতালে চিকিৎসার পর দেবের জ্ঞান ফিরে এলে ফরহান তার সাথে দেখা করে, কিন্তু যখন ফরহান তাকে খুনির সম্পর্কে জিজ্ঞাসা করে তখন দেব বলে যে সে কোনো কিছুই মনে করতে পারছে না। এমনকি দেব ফরহানকে তাও মনে করতে পারে না এবং সে নিজেকেও ভুলে গেছে। আসলে বন্ধুরা, দুর্ঘটনায় দেবের মাথায় আঘাত পাওয়ার কারণে সে সবকিছু ভুলে গেছে, অর্থাৎ দেবের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এখন ফরহান দ্রুত দেবের ডাক্তারের সাথে কথা বলে এবং ডাক্তারকে বলে যে দেবের এই অবস্থা সম্পর্কে আর কাউকে জানানো যাবে না, অর্থাৎ দেবের স্মৃতিলোপ হয়েছে এই তথ্য শুধুমাত্র ফরহান এবং ডাক্তার জানবেন। এরপর ফরহান দেবকে তার গাড়িতে বসিয়ে সেখান থেকে নিয়ে যায়। পথে ফরহান দেবকে জিনিস মনে করিয়ে দিতে তাকে গল্প শোনায় এবং তাকে সেই কেস সম্পর্কে বলে যেটিতে দেব কাজ করছিল। এরপর এই গল্পটি শুরু হয় এবং আমরা কয়েক মাস আগের ঘটনায় ফিরে যাই। কয়েক মাস আগে আমরা দেখি যে শাহিদ কাপুর অর্থাৎ দেব আমরে একজন পুলিশ অফিসার। যেমনটি আমরা ট্রেলারে দেখেছি ঠিক তেমনই সে কবির সিংহ টাইপের একজন অফিসার, অর্থাৎ খুব রাগী এবং কঠোর। এছাড়াও সে একজন চেইন স্মোকার এবং মদ্যপানও করে, কিন্তু এর বাইরেও সে একজন সৎ এবং নিষ্ঠাবান অফিসার। সে তার কেসগুলো খুব ভালোভাবে সমাধান করে। আমরা এখানে দেবের বন্ধু ফরহানকেও দেখি, তিনি একজন ডিসিপি অফিসার। দেব আমরে ফরহানকে তার বোন আলকার সাথে বিয়ে দেয়, যার ফলে ফরহান দেবের জিজা হয়ে যায়। এই বিয়ের অনুষ্ঠানে আমরা আরো দেখি যে ফরহান এবং দেবের ডিপার্টমেন্টের একজন কনস্টেবলও উপস্থিত রয়েছে। এই কনস্টেবলের মেয়ে পূজা হেডকোট, যার নাম মুভিতে দিয়াও এই পার্টিতে আসে এবং আমরা দেখি যে দেব দিয়াকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়। সে দিয়ার সাথে অনেক কথা বলে এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরে আমরা দেখি যে মুভিতে দেবের ফরহানের মতো আরো একজন বন্ধু রয়েছে, যার নাম রোহন। রোহনও দেব এবং ফরহানের মতো একজন পুলিশ অফিসার, কিন্তু দেব তার বোনের বিয়েতে লক্ষ্য করে
যে রোহন তার বোনের বিয়েতে উপস্থিত নেই এবং তাই সে তার বন্ধু রোহনের সাথে দেখা করতে সেখানে যায় যেখানে রোহনের ডিউটি রয়েছে। পরের দৃশ্যে আমরা সরাসরি রোহনকে দেখি সে এই সময়ে একটি নাকাবন্দিতে ডিউটি করছে। এই নাকাবন্দিতে সে গাড়ি চেক করছে, কিন্তু চেক করার সময় সেখানে একজন মন্ত্রীর গাড়ি আসে। যখন রোহন সেই মন্ত্রীর গাড়ি চেক করার চেষ্টা করে তখন সেই মন্ত্রী তাকে বাধা দেয় এবং রোহনের সাথে খুব খারাপ আচরণ করে। মন্ত্রী রোহনকে বলে যে যদি সে তার গাড়ি তল্লাশি করতে চায় তাহলে সে মন্ত্রীর বাড়ি গিয়ে চাবি নিয়ে আসুক। এরপর মন্ত্রী তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। এই সময়ে আমরা দেখি যে দেব সেখানে পৌঁছে গেছে এবং মন্ত্রী রোহনের সাথে যে খারাপ আচরণ করেছে তা দেব সব দেখে ফেলেছে। তাই স্বাভাবিকভাবেই এই সব দেখে কাবির সিংহ অর্থাৎ দেব আমরে খুব রেগে যায়। সে সরাসরি তার বন্ধু রোহনকে তার বাইকে বসিয়ে নিয়ে সেই মন্ত্রীর বাড়িতে চলে যায়। মন্ত্রীর বাড়িতে পৌঁছে দেব তার সব গুন্ডাদের পিটিয়ে এবং তারপর মন্ত্রীকে সতর্ক করে তার গাড়ির চাবি নিয়ে গাড়িটি পুলিশ স্টেশনে সিল করে দেয়। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে দেব তার বন্ধু রোহনকে অনেক ভালোবাসে। একই সাথে আমরা এও জানতে পারি যে রোহনও দেবকে অনেক সম্মান করে। এমনকি রোহন পুলিশ অফিসার হয়েছে দেবের অনুপ্রেরণায়। সে সবসময় দেবের মতো একজন সৎ অফিসার হতে চায় যে গুন্ডাদের সরাসরি শায়েস্তা করে। এরপর আমরা দেখি মুম্বাই শহরে একটি বড় অপরাধী রয়েছে যার নাম প্রভাত যাদব। এই প্রভাত যাদব মুম্বাই শহরে অনেক মানুষকে হত্যা করেছে এবং তাই সমস্ত মুম্বাই পুলিশ তাকে খুঁজছে যাতে তাকে গ্রেপ্তার করা যায়। কিন্তু আমরা এখানে দেখি যে পুলিশ যতবারই তাকে ধরার চেষ্টা করে ততবারই সে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। মনে হয় যেন প্রভাত যাদব আগে থেকেই জানে যে পুলিশ তাকে ধরতে আসছে। এরপর পুলিশ আবার একটি টিম গঠন করে এবং প্রভাত যাদবকে ধরতে যায়, কিন্তু প্রতিবারের মতো এবারও সে জেনে যায় যে পুলিশ তাকে ধরতে আসছে এবং তাই সে তার আড্ডা থেকে আগেই পালিয়ে যায়। তবে এবার যাওয়ার আগে সে তার আড্ডায় একটি বোমা পুঁতে রাখে। পুলিশ সেখানে পৌঁছানোর সাথে সাথেই বোমা বিস্ফোরণ ঘটে এবং বোমা বিস্ফোরণের ফলে অনেক পুলিশ অফিসার মারা যায় এবং অনেকেই আহত হয়। যখন দেব আমরে এই খবর জানতে পারে তখন সে খুব রেগে যায়। একই সাথে সে খুব দুঃখ পায় কারণ তার ডিপার্টমেন্টের অনেক পুলিশ অফিসার মারা গেছে এবং অনেকেই আহত হয়েছে। এছাড়াও পূজা হেডকোর অর্থাৎ দিয়ার বাবা, যিনি একজন কনস্টেবল ছিলেন, তিনিও এই অপারেশনে আহত হন এবং তার পা খারাপ হয়ে যায়। এই কারণে দেব আরো বেশি রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে এবার সে প্রভাত যাদবকে ছাড়বে না। এরপর দেব রোহনের সাথে মিলে একটি টিম গঠন করে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে সরাসরি প্রভাত যাদবকে ধরতে যায়। এবারের অপারেশনে মনে হয় যে প্রভাত যাদব পুলিশের আসার কথা জানতো না এবং তাই সে পুলিশের হাত থেকে পালাতে পারেনি। আমরা দেখি যে প্রভাত যাদব এবং তার অনেক গুন্ডা পুলিশ অফিসারদের উপর হামলা করে, কিন্তু পুলিশ টিম তাদের সবাইকে সামলে নেয় এবং যখন প্রভাত যাদব সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন রোহন তাকে ঘিরে ফেলে, কিন্তু সেখানে প্রভাত যাদব রোহনকে হত্যা করতে উদ্যত হয়। তবে সে তা করতে পারার আগেই দেব সেখানে পৌঁছে যায় এবং রোহনের প্রাণ বাঁচাতে প্রভাত যাদবের মাথায় গুলি করে। এর ফলে প্রভাত যাদবের মৃত্যু হয়, কিন্তু দেব বাকি সব পুলিশ অফিসারদের বলে যে প্রভাত যাদবের এনকাউন্টার সে করেনি, বরং রোহন করেছে। দেব এমনটা করে কারণ সে চায় রোহনের বাবা যেন রোহনকে সম্মান করে, কারণ রোহনের বাবা রোহনের পুলিশ হওয়ায় খুশি ছিলেন না। দেব ভাবে যে যখন রোহনকে এই বীরত্বের জন্য মেডেল দেওয়া হবে তখন তার বাবা নিশ্চয়ই খুশি হবে। এই সব ঘটনার পর রোহন এবং দেব খুব খুশি হয় এবং তারা একসাথে পার্টিও করে। এরপর কয়েকদিন কেটে যায় এবং সেই দিন আসে যখন প্রভাত যাদবের এনকাউন্টারের জন্য রোহনকে মেডেল দেওয়া হবে। এই ইভেন্টে রোহনকে মঞ্চে ডাকা হয় এবং তাকে মেডেল দেওয়া হয়। মেডেল নেওয়ার পর রোহন মাইকে তার অ্যাওয়ার্ডের স্পিচ দিতে শুরু করে, কিন্তু হঠাৎই আমরা দেখি যে দূর থেকে একটি বুলেট এসে সরাসরি রোহনের হৃদয়ে আঘাত করে। বুলেটটি রোহনের শরীর ভেদ করে তার প্রাণ কেড়ে নেয় এবং রোহন স্পটে মারা যায়। এই হামলা দেখে দেব, ফরহান এবং সেখানে উপস্থিত সব পুলিশ অফিসাররা হতবাক হয়ে যায়। কেউই বুঝতে পারে না যে এই হামলা কে করেছে। এরপর আমরা দেখি যে রোহনের মৃত্যুর কারণে দেব খুব রেগে যায়
এবং সে সিদ্ধান্ত নেয় যে যাই হোক না কেন সে রোহনের হত্যাকারীকে ছাড়বে না। এরপর দেব সরাসরি ফরহানের সাথে কথা বলে এবং যেহেতু ফরহান মুম্বই পুলিশের ডিসিপি, তাই দেব তাকে বলে যে সে নিজেই রোহনের মৃত্যুর কেস তদন্ত করতে চায়। সে চায় যে ফরহান রোহনের মৃত্যুর কেসটি তাকে দিয়ে দিক। এরপর ফরহান রোহনের মৃত্যুর কেসটি দেবকে দিয়ে দেয়। এরপর দেব দ্রুত তার পুলিশ টিম গঠন করে এবং রোহনের মৃত্যুর তদন্ত শুরু করে। তদন্তের সময় দেব এবং তার পুলিশ টিম প্রথমে প্রভাত যাদবের লোকদের উপর সন্দেহ করে। যেহেতু বিশ্বের সামনে প্রভাত যাদবকে হত্যাকারী হিসেবে রোহনকে দেখানো হয়েছিল, তাই দেব এবং তার টিম মনে করে যে প্রভাত যাদবের কোনো লোক রোহনকে প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা করেছে। এই ধারণা পেয়ে দেব দ্রুত প্রভাত যাদবের সাথে জড়িত সব লোককে গ্রেপ্তার করে এবং সন্দেহভাজনদের মারধর করে তাদের কাছ থেকে তদন্ত চালায়। কিন্তু রোহনের হত্যার বিষয়ে তারা কোনো তথ্য পায় না। যখন দেব প্রভাত যাদবের সাথে জড়িত কারো কাছ থেকে কোনো তথ্য পায় না, তখন সে ভাবে যে রোহনের হত্যার পিছনে সেই লোকাল রাজনীতিবিদ থাকতে পারে, যার বাড়িতে গিয়ে দেব এবং রোহন তার গাড়ি জব্দ করেছিল। কারণ দেব এবং রোহন সেই রাজনীতিবিদের বাড়িতে ঢুকে তার সব গুন্ডাদের পিটিয়েছিল, রাজনীতিবিদকে অপমান করেছিল এবং তার বাড়ি থেকে গাড়ি তুলে নিয়ে পুলিশ স্টেশনে জব্দ করেছিল। সম্ভবত এই সব কারণে ক্ষুব্ধ হয়ে সেই রাজনীতিবিদ রোহনকে হত্যা করিয়েছে, যাতে সে তার প্রতিশোধ নিতে পারে। এই সব চিন্তা করার পর দেব এবং তার পুরো টিম মিলে সেই লোকাল রাজনীতিবিদের কাছে গিয়ে তদন্ত করে। কিন্তু রাজনীতিবিদের কাছ থেকে তদন্ত করেও তারা কোনো তথ্য পায় না। যখন দেব রোহনের হত্যার বিষয়ে কিছুই বুঝতে পারছে না, তখন হঠাৎ একদিন দেবকে রোহনের গার্লফ্রেন্ড ফোন করে এবং রোহনের গার্লফ্রেন্ডের নাম রেবেকা। আসলে রোহন এবং রেবেকা একে অপরকে অনেক ভালোবাসতো এবং রোহন রেবেকাকে বিয়ে করারও পরিকল্পনা করছিল, কিন্তু বিয়ের আগেই রোহনের মৃত্যু হয়। এখন আমরা দেখি যে রেবেকা যখন দেবকে ফোন করে তখন সে তাকে একটি হোটেল রুমে দেখা করতে বলে। রেবেকা ফোনে দেবকে বলে যে সে যেন দ্রুত তার সাথে দেখা করতে আসে, কারণ তাকে দেবের সাথে রোহন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে। এছাড়াও তাকে দেবকে রোহনের সাথে সম্পর্কিত একটি জিনিস দেখাবে এবং রেবেকা চায় যে দেব যেন সেই জিনিসটি অবশ্যই দেখে। ফোনে এই সব কথা শোনার পর দেব সরাসরি রেবেকার সাথে দেখা করতে হোটেল রুমে যায়, কিন্তু সেখানে তাদের মধ্যে কি কথা হয় তা আমাদের দেখানো হয় না। এরপর আমরা সরাসরি পরের দৃশ্যে চলে যাই। সেখানে আমরা দেখি যে দেব রাস্তায় তার বাইক চালাচ্ছে। বন্ধুরা, এটি সেই দৃশ্য যা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম, অর্থাৎ এখানে বাইক চালানোর সময় দেব ফরহানকে ফোন করে এবং ফোনে ফরহানকে বলে যে সে রোহনের হত্যার বিষয়ে জেনে গেছে। কিন্তু ঠিক সেই সময় দেবের দুর্ঘটনা ঘটে। এখন বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হয়, কারণ যদি আপনি মনে রাখেন এই সব কথা ফরহান দেবকে বলছিল যাতে দেবের পুরনো স্মৃতি ফিরে আসে। গল্প শেষ হওয়ার পর আমরা দেখি যে ফরহান তার গাড়ি থেকে দেবকে তার বাড়িতে নামিয়ে দেয় এবং যাওয়ার আগে দেবের হাতে রোহনের হত্যা কেসের ফাইল দেয়, যাতে দেব রোহনের হত্যা কেস সম্পর্কে জানতে পারে। অর্থাৎ সে যেন মনে করতে পারে যে খুনিকে এবং সে এই বিষয়ে ফরহানকে জানাতে পারে। দেবকে তার বাড়িতে নামিয়ে দিয়ে ফরহান চলে যায়। এরপর আমরা দেবকে দেখি সে রোহনের হত্যা কেসের ফাইলটি সম্পূর্ণ পড়ে এবং সেই সম্পর্কে সব তথ্য সংগ্রহ করে। পরের দিন থেকে দেব রোহনের হত্যা কেসের তদন্ত আবার শুরু করে এবং সে তার পুলিশ টিমের সাথে মিলে সেই সব সন্দেহভাজনদের গ্রেপ্তার করে যাদের উপর রোহনের হত্যার সন্দেহ রয়েছে। সে একে একে সবাইকে তদন্ত করে, যদিও দেবের সেই বিষয়ে বেশি কিছু মনে নেই, কারণ সে তার স্মৃতি হারিয়েছে। কিন্তু যেহেতু দেব রোহনের কেস সম্পর্কে সব পড়ে রেখেছে, তাই সে রোহনের হত্যা কেস সম্পর্কে সব জানতে পেরেছে। এরপর রোহনের শোকসভা অনুষ্ঠিত হয় এবং রোহনের শোকসভায় সবাই অংশ নেয়, অর্থাৎ রোহনের পরিবার এবং আত্মীয়রা, রোহনের গার্লফ্রেন্ড রেবেকা, দেব এবং ফরহানও উপস্থিত থাকে। এই শোকসভায় আমরা দেখি যে রোহনের গার্লফ্রেন্ড রেবেকা দেবের সাথে একান্তে কথা বলতে আসে। কথা বলার সময় সে দেবকে ধন্যবাদ জানায় এবং বলে,
তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাদের কথা গোপন রেখেছো, এবং আমি এতেও খুশি যে হোটেল রুমে আমি তোমাকে যা দেখিয়েছিলাম তুমি সে সম্পর্কেও কাউকে কিছু বলনি। বন্ধুরা, হোটেল রুমে দেব এবং রেবেকার মধ্যে কি কথা হয়েছিল এবং রেবেকা দেবকে কি দেখিয়েছিল সেই দৃশ্য আমাদের দেখানো হয়নি। এছাড়াও দেবের স্মৃতি চলে গেছে, তাই দেবেরও মনে নেই যে হোটেল রুমের রেবেকার সাথে তার কি কথা হয়েছিল। কিন্তু তবুও দেব এ নিয়ে চিন্তা করতে শুরু করে। যখন তার কিছুই মনে আসে না, তখন পরের দিন সে সরাসরি রেবেকার সাথে দেখা করতে যায়। রেবেকার সাথে দেখা করে সে তার সাথে সব কথা জিজ্ঞাসা করে এবং তাকে জিজ্ঞাসা করে যে শেষ পর্যন্ত সে তাকে সেই দিন কি দেখিয়েছিল। এরপর রেবেকা দেবকে একটি ভিডিও দেখায় এবং ভিডিও দেখানোর সময় রেবেকা তাকে বলে, আমি এই ভিডিওটি তোমাকে সেই দিনও দেখিয়েছিলাম, কিন্তু এখন দেবের সেই দিনের কিছুই মনে নেই, তাই সে এখানে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে। এখন বন্ধুরা, এই ভিডিওটি দেখে আমরা জানতে পারি যে এটি আসলে রোহন এবং রেবেকার ভিডিও কলের রেকর্ডিং। যেদিন রোহনকে গুলি করা হয়েছিল এই ভিডিওটি তার একদিন আগের। এই ভিডিও কলের মধ্যে আমরা দেখি যে রোহন রেবেকাকে পরের দিনের অ্যাওয়ার্ড সেরিমনি সম্পর্কে বলছে, কিন্তু কথোপকথনে সে রেবেকাকে দেবের কথাও বলে এবং রেবেকাকে বলে যে দেবের একটি ভুল হয়েছে। এই কথোপকথনে রোহন রেবেকাকে বলে যে আসলে প্রভাত যাদবকে সে নয় বরং দেব মেরেছে, এবং তাই যখন পরের দিন তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তখন সে সেই অ্যাওয়ার্ড সরাসরি দেবকে দিয়ে দেবে। এছাড়াও সে রেবেকাকে বলে যে তার বন্ধু দেবের একটি ভুল হয়েছে, কিন্তু সে সেই ভুলের জন্য দেবকে ক্ষমা করে দেবে এবং দেবকে একটি সুযোগ দেবে যাতে সে নিজেকে সংশোধন করতে পারে, কারণ অবশ্যই সে তার বন্ধু দেবকে অনেক ভালোবাসে। এই ভিডিওটি দেখার পর দেব সরাসরি এই ভিডিওটি ফরহানকে দেখায় এবং ভিডিও দেখিয়ে দেব ফরহানকে বলে যে এই ভিডিওটি তাকে রেবেকা দিয়েছে। ভিডিও দেখে এবং দেবের কথা শুনে ফরহান দেবকে বলে যে রাতে তোমার দুর্ঘটনা হয়েছিল সেই দিন দুর্ঘটনার আগে তুমি রেবেকার সাথে দেখা করে এসেছিলে, এবং তোমার কথা থেকে আমি জানতে পেরেছি যে সেই রাতেও রেবেকা তোমাকে এই ভিডিওটি দেখিয়েছিল, এবং ভিডিওটি দেখার পরই তুমি রাস্তায় আমাকে ফোন করে বলেছিলে যে তুমি জেনে গেছো যে রোহনের খুনিকে, এবং তাই এর মানে হলো যে তুমি রোহনের খুনি সম্পর্কে এই ভিডিওটি দেখেই জানতে পেরেছিলে। অর্থাৎ এই ভিডিওতে এমন কিছু আছে যা শুনে তুমি খুনির সম্পর্কে জানতে পেরেছিলে। এখন এই কথা শুনে দেব বুঝতে পারে যে এই ভিডিওতে রোহন যা কিছু বলেছে তা অপরাধীর সাথে গভীরভাবে সম্পর্কিত। এখন এই জন্য দেব রোহনের হত্যা কেসের তদন্ত আরো কঠোরভাবে শুরু করে। সে রোহনের কম্পিউটার, ফোন এবং অন্যান্য জিনিসপত্র ভালোভাবে তল্লাশি করে। এছাড়াও যেখানে রোহনকে গুলি করা হয়েছিল দেব সেখানেও তদন্ত করে এবং সে একটি শার্প শুটারকে নিয়ে আসে। সেই শার্প শুটারের সাহায্যে সে ধীরে ধীরে ট্র্যাক করে যে রোহনকে যে গুলি করা হয়েছিল তা কোনো বিল্ডিং থেকে, কোনো ফ্লোর থেকে, কোনো ফ্ল্যাট থেকে এবং কোনো অ্যাঙ্গেল থেকে করা হয়েছিল। এছাড়াও দেব সেই শার্প শুটার এবং গান এক্সপার্টের সাথে মিলে এই তথ্য জানতে পারে যে রোহনকে হত্যা করার জন্য টাইমার গান ব্যবহার করা হয়েছিল। বন্ধুরা, টাইমার গান মূলত এমন একটি গান যা আপনি সেট করে রেখে দিতে পারেন এবং টাইমার সেট করে দিতে পারেন। এরপর আপনি যে কোনো জায়গা থেকে শুধু আপনার ফোন দিয়ে সেই গান থেকে ফায়ারিং করতে পারেন। এখন দেব বুঝতে পারে যে রোহনকে হত্যা করা ব্যক্তি রোহনের খুব কাছের কেউ, এবং সে ঠিক এমন একটি টাইমার গান ব্যবহার করে রোহনকে হত্যা করেছে। ধীরে ধীরে দেব রোহনের হত্যা সম্পর্কে সবকিছু জানতে পারে, কিন্তু দেবের জন্য একটি বিষয় জানা বাকি থাকে যে শেষ পর্যন্ত রোহনকে কে হত্যা করেছে। এখন দেব তার বাড়িতে বসে এই বিষয়ে চিন্তা করছে, কিন্তু হঠাৎই সে তার বাড়িতে একটি ছোট্ট গানের খেলনা দেখতে পায়। এই গানের খেলনাটি ঠিক একটি টাইমার গানের মতো দেখতে। এই গানটি দেখে দেবের কিছু মনে পড়ে এবং কিছুক্ষণ চিন্তা করার পর দেব বুঝতে পারে যে শেষ পর্যন্ত রোহনকে কে হত্যা করেছে। এখন রোহনের খুনি সম্পর্কে জানার পর দেব দ্রুত রোহনের হত্যা কেসের ফাইল প্রস্তুত করে এবং তা নিয়ে সরাসরি ফরহানের অফিসে যায়। এরপর সে সেই ফাইলটি ফরহানকে দিয়ে দেব বলে যে সে জেনে গেছে রোহনকে কে হত্যা করেছে। কিন্তু ফরহান যখন দেবকে জিজ্ঞাসা করে যে শেষ পর্যন্ত সে কে, তখন দেব ফরহানকে বলে,
তুমি রোহনের হত্যার এই ফাইলটি পড়। এটি পড়ার পর তুমি জানতে পারবে যে খুনিকে। এরপর বন্ধুরা ফরহান সেই কেসের ফাইলটি পড়া শুরু করে এবং এখানেই একটি গল্প শুরু হয়। আমরা দেখি যে এটি অনেক আগের কথা। ঠিক সেই সময় যখন দেব এবং রোহন মিলে প্রভাত যাদবকে হত্যা করেছিল। হত্যার পর তারা দুজন বসে পার্টি করছিল। এখানে দেব এবং রোহন খুব খুশি ছিল, কিন্তু হঠাৎই রোহন দেবকে বলে, তুমি প্রভাত যাদবকে হত্যা করেছো এবং আমি এতে খুব খুশি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমরা যতবারই প্রভাত যাদবকে ধরতে গিয়েছিলাম সে আমাদের আসার কথা কিভাবে জানতো। আমার মনে হয় আমাদের ডিপার্টমেন্টের কেউ তার সাথে যোগাযোগ রাখছিল। এই কথা শুনে দেব রোহনকে বলে, যাই হোক না কেন এখন প্রভাত যাদব মারা গেছে, তাই তোমার এ নিয়ে চিন্তা করা উচিত নয়। কিন্তু এরপরই রোহন দেবের সামনে একটি বড় বিষয় খুলাসা করে এবং দেবকে বলে, আমি জানি যে গাদ্দার প্রভাত যাদবের সাথে যোগাযোগ রাখছিল এবং তাকে বারবার পুলিশের আসার খবর দিচ্ছিল, সে আর কেউ নয়, তুমি নিজেই। এরপর বন্ধুরা আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে যখন ওই পুলিশের টিম প্রভাত যাদবকে ধরতে যাচ্ছিল তখন দেব প্রভাত যাদবকে ফোন করে তাকে আগে থেকে সতর্ক করে দিচ্ছিল। এখন রোহনের মুখ থেকে এই কথা শুনে দেব তাকে বলে যে সে প্রভাত যাদবের সাথে ছিল একটি বাধ্যবাধকতার কারণে। সেই বাধ্যবাধকতা হলো যে দেব ছোটবেলায় খুব গরিব ছিল, তার বাবা একজন বড় মাতাল ছিল যে কোনো কাজ করতো না। এছাড়াও সে দেব এবং তার পরিবারকে মারতো এবং একবার দেবের বাবা মদ্যপান করে তাকে এত মারে যে দেবের পা ভেঙে যায় এবং তাকে হাসপাতালে চিকিৎসা করাতে একা যেতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার চিকিৎসা করানোর মতো টাকাও তার কাছে ছিল না। কিন্তু সেই সময়ে তার সাথে প্রভাত যাদবের দেখা হয় এবং সে দেবের অবস্থা দেখে তার সম্পূর্ণ চিকিৎসা করায়। এরপর থেকে সে দেব এবং তার পরিবারকে সাহায্য করতে শুরু করে। এই কারণে দেবের উপর প্রভাত যাদবের অনেক দাবি ছিল এবং এর বদলে দেব প্রভাত যাদবকে পুলিশের হাত থেকে বাঁচাতো। কিন্তু একবার প্রভাত যাদব সীমা ছাড়িয়ে যায়, কারণ যখন পুলিশ তাকে ধরতে যায় তখন সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে বোমা বিস্ফোরণ করে অনেক পুলিশ অফিসারকে মেরে ফেলে এবং অনেককে গুরুতরভাবে আহত করে। সেই দিনের পর থেকে আমি তাকে পুলিশের টিপ দেওয়া বন্ধ করে দিই এবং মনে মনে ঠিক করি যে এখন আমি তাকে মেরে ফেলবো। এই কারণে আমি তার এনকাউন্টারে তোমার সাথে গিয়েছিলাম এবং তাকে মেরে ফেলি। এই সব বলার পর দেব রোহনকে বলে যে এখন প্রভাত যাদব মারা গেছে এবং তার জন্য কাল তুমি গোল্ড মেডেল পাবে, তাই এখন তুমি পুরানো কথা ভুলে যাও এবং নতুন জীবন শুরু করো। কিন্তু বন্ধুরা এখানে রোহন দেবকে বলে যে সে একজন সৎ অফিসার এবং সে বুঝতে পারে যে দেব যা করেছে তা ভুল ছিল। এখন রোহন দেবকে বলে যে যখন কাল তার পুরস্কার দেওয়া হবে তখন সে সবার সামনে বলবে যে তার বন্ধু দেব প্রভাত যাদবের সাথে জড়িত ছিল। এই কথা বলার পর রোহন সেখান থেকে চলে যায়। কিন্তু বন্ধুরা যখন রোহন তার বাড়িতে ফিরে আসে তখন সে এই বিষয়ে অনেক চিন্তা করে এবং সে সিদ্ধান্ত নেয় যে তার বন্ধু দেব যা করেছে তা সম্ভবত বাধ্য হয়ে করেছে। আর যদি দেবের জায়গায় রোহন হতো তাহলে সেও এমনই করত। এখন সে তার বন্ধু দেবকে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে যে দেব একজন খুব ভালো মানুষ। এরপর বন্ধুরা এই সব কিছু চিন্তা করার পর রোহন রাতে তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কল করে এবং পরের দিন পুরস্কার নেওয়ার সময় সে কি বলবে সেই সব কথা তার গার্লফ্রেন্ডকে বলে। সে তার গার্লফ্রেন্ডকে এও বলে যে সে পরের দিন মেডেল দেবকে দেবে এবং সবাইকে জানাবে যে প্রভাত যাদবকে অন্য কেউ নয় দেবই মেরেছে। পাশাপাশি সে তার বন্ধু দেবকে আরেকটি সুযোগ দেবে যাতে সে তার ভুল ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারে। কিন্তু বন্ধুরা অন্যদিকে দেবের মনে হচ্ছিল যে পরের দিন পুরস্কার নেওয়ার সময় রোহন সবার সামনে বলবে যে দেব প্রভাত যাদবের সাথে জড়িত ছিল, আর যদি সে এটা সবাইকে বলে দেয় তাহলে তার চাকরি চলে যাবে, সমাজে তার অপমান হবে এবং তাকে জেলেও যেতে হতে পারে। এই সব কিছু এড়ানোর জন্য সে সিদ্ধান্ত নেয় যে পরের দিন রোহনকে এই সব বলার আগে সে তাকে মেরে ফেলবে এবং রোহনকে মারার জন্য সে তার হত্যার পরিকল্পনা করে। সেখানে পুরস্কার দেওয়ার জায়গার সামনের বিল্ডিং এ একটি টাইমার গান সেট করে। যেদিন রোহন পুরস্কার নিতে আসে সেদিন সে টাইমার গানের সাহায্যে রোহনকে মেরে ফেলে, অর্থাৎ
বন্ধুরা, রোহনকে গুলি করে মেরে ফেলার পেছনে অন্য কেউ নয়, দেবই ছিল। কিন্তু বন্ধুরা, এই সব করার পর যখন সে রেবেকার সাথে হোটেল রুমে দেখা করে এবং রোহনের ভিডিও কলের মধ্যে তার সেই সব কথা শোনে, তখন সে বুঝতে পারে যে সে যা কিছু করেছে তা খুব ভুল ছিল এবং এই কারণে সে রোহনকে মেরে ফেলার জন্য খুব অনুতপ্ত হয়। এবং এই ঘটনা শেষ হওয়ার আগেই তার বাইক দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার কারণে তার স্মৃতি চলে যায়। এরপর এই সব ঘটনা ঘুরে ফিরে এইভাবে সামনে আসে। এখন বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হয়। এরপরে আমরা দেখি যে ফারহান রোহনের হত্যা মামলার ফাইল সম্পূর্ণ করে ফেলে এবং সে এই সব কথা জানতে পারে। এরপর ফারহান দেবকে গ্রেপ্তার করে। এরপর আমরা দেখি যে দেব যা কিছু করেছে তার জন্য সে শাস্তি পায় এবং শাস্তি ভোগ করার জন্য সে জেলে যায়। তার জেলে যাওয়ার পরেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দেভা মুভির গল্প। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় বা মুভির গল্প ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন এবং আমাকে কমেন্টে জানান। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সর্বশেষ ভিডিওগুলি সময়মতো দেখতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি অবশ্যই অনে সেট করুন। আর যদি আপনি এরকম আরো অসাধারণ ভিডিও দেখতে চান, তাহলে আপনি আমাদের চ্যানেলটি চেক আউট করতে পারেন। আমি আশা করি আপনি আমাদের চ্যানেলের সব ভিডিও খুব পছন্দ করবেন। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আপনাদের সাথে আবার এমনই আরো একটি দুর্দান্ত ভিডিওতে দেখা করব। তার আগ পর্যন্ত গুড বাই।